আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর এখনো বলছি, আমার হাত থেকে ছাড়ার পাওয়ার কথা ভুলে যাও। অনিমা নড়াচড়া করতে করতে বলল, আপনি আমাকে এভাবে আটকে রাখতে পারেন না। আদ্রিয়ান অনিমাকে কোলে নিয়ে রুমে যেতে যেতে বলল। আমি কি কি করতে পারি সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তারপর অনিমাকে বেডে নামিয়ে ওর দিকে বেশ অনেকটা ঝুঁকে বলল, আর সেটা যদি তুমি সম্পর্কিত হও তাহলে আমি সব করতে পারি, সব মানে সব। অনিমা ছলছল চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের প্রতিটা শব্দ ওর হৃদয়ে গিয়ে লাগে। এরকম একটা মানুষকেই নিজের করে পাওয়া ওর কাছে সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ওর আব্বুর মৃত্যুর সেই দিনটা ও আজও ভুলতে পারে না। যদি ওর আব্বুর মতো আদ্রিয়ানকেও যদি ওসব ভাবলেও ওর আত্মা কেঁপে ওঠে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কথাই বুঝতে চাইছেন না। আপনি জানেন না যে আদ্রিয়ান অনিমার কথা শেষ করতে না দিয়ে ওর চুলগুলো কানে গুজে দিয়ে বলল, যেটুকু বোঝার বুঝে নিয়েছি। আর আমি শুধু এতটুকুই জানি যে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার কাছেই থাকবে। আর আর কিছু জানার দরকার নেই আমার কাছে। অনিমা শুধু তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ও কি বলবে? আদ্রিয়ানের কথাগুলোই যে ওকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখান থেকে আর ফিরতে ইচ্ছে করে না ওর। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে ওর সামনে বসে হেসে দিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি বিছানা চাদর ব্যালকনিতে বেঁধে পালাতে চাইছিলে? সিরিয়াসলি? বলে শব্দ করে হাসতে লাগলো আদ্রিয়ান। অনিমা মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ, তো এত হাসার কি আছে? আদ্রিয়ান কোনো রকমে হাসি থামিয়ে বলল, 7th ফ্লোর থেকে কেউ রেলিং এ চাদর বেঁধে নামবে? ওয়াও, অ্যামেজিং। অ্যাকশন ফিল্মকেও হার মানাবে দেখছি। নিচে বা চারপাশে তাকিয়েও দেখোনি। বলেই আবারও হাসতে লাগলো। অনিমা মাথা নিচু করে বলল, আসলে তাড়াহুড়ো করছিলাম, তাই খেয়াল করিনি। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে হাসি মুখেই বলল, হুম, তারপর ভালোভাবে খেয়াল করলে দেখতে যে ওখান থেকে নিচে পড়লে নিচে নয়, ডিরেক্টলি ওপরে যাবে, তাই তো? অনিমা বোকার মতো হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান হেসে অনিমার চুল নেড়ে দিয়ে বলল, পাগলি একটা। আদ্রিয়ান ভালোভাবে অনিমার চুলে হাত লাগিয়ে বলল, আদ্রিয়ান ভালোভাবে অনিমার চুলে হাত লাগিয়ে বলল। চুল ভেজা, শাওয়ার নিয়েছো? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান কিছু একটা ভেবেই বলল, যা পরা ছিল সেটাই পরেছো তাই না? আমার মাথাতেই ছিল না তোমার পোশাকের কথা। নো প্রবলেম, আজকে আনিয়ে নেব। অনিমা কিছু বলবে তার আগে আদ্রিয়ান টেবিলের দিকে তাকিয়ে বলল, যা ভেবেছিলাম তাই। কিচ্ছু খাওনি এখনো? অনিমা চুপ করে বসে আছে, কিছুই বলছে না সে। আদ্রিয়ান খাবারের প্লেটটা নিয়ে অনিমার মুখের সামনে ধরতেই অনিমা সরিয়ে দিয়ে বলল, আমি থাকতে চাই না এখানে, প্লিজ যেতে দিন আমাকে। আদ্রিয়ানের এবার রাগ উঠে গেল। ও শব্দ করে প্লেটটা ট্রেতে রেখে অনিমার কাছে গিয়ে ওকে একটানে নিজের কাছে এনে বলল, একটা এক্সট্রা কথা বলবে না, এখন চুপচাপ খেয়ে নাও। একটা শব্দ বললে না আমার থেকে খারাপ এই মুহূর্তে আর কেউই হবে না। অনিমা কিছু না বলে ছলছল চোখ নিয়েই মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ানের বেশ খারাপ লাগলো। ওর অতীত জানার পর সামান্যতম কষ্ট দিতেও চায় না ওকে, কিন্তু কিছু করার নেই। ওর এই মুহূর্তে ওকে রুট হতেই হবে। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে উঠে কোথাও একটা গেল। অনিমা ভাবছে যে রিক যদি আদ্রিয়ানের কোনো ক্ষতি করে দেয় তাহলে না, ও এখানে থাকতে পারবে না। রিক তাহলে আদ্রিয়ানকে মেরে ফেলবে। আদ্রিয়ান নেই এখন, এই সুযোগেই ওকে পালাতে হবে। এসব ভেবে রুম থেকে বেরিয়ে মেইন ডোরের কাছে গিয়ে দরজাটা খুলে বেরিয়ে লিফটের বাটন প্রেস করতে যাবে, তার আগেই কেউ একজন ওর হাতটা ধরে ফেললো। ও পেছনে তাকিয়ে দেখে আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। আদ্রিয়ান এবার সত্যি ভীষণ রেগে গেছে। অনিমা কাঁপা কাঁপা গলায় বলল, আদ্রিয়ান, আমি অনিমা আর কিছু বলার আগেই আদ্রিয়ান ওকে ভীষণ জোরে একটা ধমক দিল। অনিমা হালকা কেঁপে উঠল ওর ধমকে, আর কোনো কথা বলার সাহসও পেল না, তাই মাথা নিচু করে ফোপাতে লাগলো। আদ্রিয়ান অনিমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গিয়ে খাটের উপর এক প্রকার ছুঁড়ে মারলো।
তারপর সেই দড়িগুলো নিয়ে আবারও ওর হাত পা বেঁধে দিল। আদ্রিয়ানের ওই ধমকের পর আর টু শব্দ করার সাহস পেল না অনিমা। শুধু অসহায়ভাবে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান রাগী গলায় বলল, তুমি এটা ডিজার্ভ করো। যতক্ষণ পর্যন্ত না তুমি এটা বুঝতে চাইছো যে তোমাকে আমার কাছেই থাকতে হবে, ততক্ষণ তুমি এভাবেই থাকবে। রিক সমস্ত জায়গায় খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না অনিমাকে। ওই আদ্রিয়ান আবরার জুহাইয়ের কোথায় এমন লুকিয়ে রেখেছে যে ও রিক চৌধুরী খুঁজেও পাচ্ছে না। এসব ভেবেই রাগে মাথা ফেটে যাচ্ছে রিকের। একটার পর একটা গ্লাস ফাঁকা করছে ও। রিকের একজন লোক এসে বলল, ভাই, এদিকে বেরোতে দেখা গেছে। রিক গ্লাসে চুমুক দিয়ে শক্ত গলায় বলল। কোথায় আছে ওরা দুজন? লোকটা মাথা নিচু করে বলল, ফলো করতে চাইছিলাম, কিন্তু লোকটা একটু বেশি চালাক। এমন ভাবে ড্রাইভ করলো যে কোথা থেকে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলাম না। রিক গ্লাসটা আছাড় মেরে ভেঙে ফেললো আর রাগে গজগজ করে বলল, এতগুলো গাধা মিলে ওই একটা ছেলের বুদ্ধির সাথে পেরে উঠলি না? লোকটা কিছু না বলে মাথা নিচু করে আছে। রিক রাগী গলায় বলল। এখন চেহারা না দেখিয়ে যা এখান থেকে। লোকটা চলে যেতেই রিক রাগে গজগজ করতে লাগলো। মাথায় রক্ত উঠে আছে ওর। কিছুক্ষণ চুপ থেকে ও চিন্তা করলো যে না, এভাবে না, ওকে এবার নিজেকে কিছু একটা করতে হবে। ও এবার নিজের কথা বলবে ওই আদ্রিয়ান আবরারের সাথে। মাথার সামনে বন্দুক ধরলে সব সুরসুর করে বলে দেবে। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে উঠে বসে অনিমা। বিকালে খেয়ে ঘুমিয়ে পড়েছিল অনিমা, কিন্তু এখন উঠে চারপাশে তাকিয়ে অনিমা নিজেকে এক সম্পূর্ণ আলাদা জায়গায় আবিষ্কার করলো। উঠে দাঁড়িয়ে দেখলো রুমটা লক করা। পাশের দেয়ালটা যেটা দিয়ে ব্যালকনিতে যায় সেটা কাচের। রুমটাও অনেক সুন্দর সাজানো গোছানো। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল। রুমে আদ্রিয়ানের ছবি দেখে বুঝতে পারলো এটা আদ্রিয়ানেরই বাড়ি, কিন্তু ও ভাবছে যে আবার কোথায় এসে পড়লো ও। একটা কফি শপে মুখোমুখি বসে আছে আদ্রিয়ান আর রিক। আদিপ আর আশিস আদ্রিয়ানের পেছনে দাঁড়িয়ে আছে, আর রিকের পেছনে রিকের লোকেরা। সকলের দিকে তাকিয়ে মুচকি হেসে নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, মিস্টার রঞ্জিত চৌধুরীর একমাত্র ছিল রিক চৌধুরী, হঠাৎ একটা রকস্টারকে কেন ডাকলো? রিক টেবিলে হাত রেখে শক্ত গলায় বলল, অনিমা কোথায়? আদ্রিয়ান এই প্রশ্নটাই আশা করছিল রিকের কাছে, তবুও খানিকটা আলসেমি ছেড়ে বলল, অনিমা কোথায়? গভীর প্রশ্ন। কোথায় বলুন তো? রিক রেগে গিয়ে টেবিলে বাড়ি মেরে বলল। মজা করছেন আমার সাথে? আদ্রিয়ান হেসে দিয়ে বলল। আরে আরে, রাগ করছেন কেন? অনিমা কোথায় আছে সেটা দিয়ে আপনার কি কাজ? রিক আর ধৈর্য ধরে রাখতে পারল না। পেছন থেকে তার গানটা বের করে আদ্রিয়ানের দিকে গানটা তাক করে বলল। এবার নিশ্চয়ই বলবে মিস্টার জুহাইয়ের। আদ্রিয়ান একটু পিছিয়ে গিয়ে বলল। আরে আরে, আপনি তো সোজা গানে চলে গেলেন। এটা দিয়ে কি হবে বলুন তো? হ্যাঁ, অনিমা আমার কাছে আছে। রিক হেসে দিয়ে বলল। গান দেখি ভয় পেয়ে গেলে? বাহ। আদ্রিয়ান সোজা হয়ে বসে হালকা গলা ছেড়ে বলল। দেখুন, এইসব গান টান নিয়ে আমাকে মেরে ফেললে পরে অনিমার খোঁজ পাবেন কি করে? তার চেয়ে বরং খুঁজুন। আপনার তো খুব পাওয়ার। তো তুমি বলবে না ও কোথায় আছে? আদ্রিয়ান মেকি হেসে বলল। বললাম তো আমার কাছে আছে, খুঁজে নিন, কিন্তু গানটা নামিয়ে। রিক বাঁকা হেসে বলল। এই সাহস নিয়ে আমার সাথে লাগতে এসেছো? তবে যাই হোক, অনিমাকে তো আমি খুঁজে নেবই। আদ্রিয়ান গানটা হাত দিয়ে নামিয়ে দিয়ে হেসে বলল। বেস্ট অফ লাক। রিক রেগে উঠে চলে গেল। আশিস আর আদিপ আদ্রিয়ানের পাশে বসলো। আশিস আদ্রিয়ানকে খোঁচা মেরে বলল। ভাই, বন্দুক দেখে ভয় পেয়ে গেছো? আদ্রিয়ান আশিসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনজন একসাথে শব্দ করে হেসে দিল, যেন ওদের সামনে সবচেয়ে বড় জোকস বলা হয়েছে। কিছুতেই হাসি থামাতে পারছে না তারা। অনিমা শাওয়ার নিয়ে একটা নীল ফুলহাতা গেঞ্জি আর কালো ট্রাউজার পরে চুপচাপ খাটে হেলান দিয়ে বসে আছে। এই ট্রাউজার আর গেঞ্জিটা খাটের কোনায় প্যাকেটে পেয়েছে ও।
তবে ওর মন খুব অস্থির হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না আদ্রিয়ান ফিরে আসবে এই অস্থিরতা মোটেও কমবে না। এই ছেলেটা কি বোঝে না যে ওর টেনশন হয়? আর রুমটাও লক করে দিয়ে গেছে, ব্যালকনির দরজাটাও লক করা। ভাগ্যিস ওয়াশরুমের দরজাটা লক করেনি। এসব ভাবতে ভাবতে রুমের দরজা খোলার আওয়াজ পেল অনিমা। দরজার দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান এসেছে। অনিমা মুখ ঘুরিয়ে হাত ভাঁজ করে বসে রইল। সেটা দেখে আদ্রিয়ান ঠোঁট কামড়ে হাসলো। তারপর অনিমার কাছে গিয়ে বসলো। অনিমা একবার আর চোখে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নিল। আদ্রিয়ান হেসে অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, রেগে আছো আমার উপরে? অনিমা অন্যদিকে মুখ করেই বসে আছে। আদ্রিয়ান চারপাশে তাকিয়ে বলল, আচ্ছা, রুমটা কেমন হয়েছে বলো তো? আমি তো ঠিক করে নিয়েছি বিয়ের পর আমরা এখানেই থাকবো। অনিমা অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? আদ্রিয়ান অনিমার গাল টেনে দিয়ে বলল। হ্যাঁ, বিয়ে, আমাদের বিয়ে, মানে তোমার আর আমার বিয়ে। অনিমা নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও হাত ভাঁজ করে বলল। বই গেছে আপনাকে বিয়ে করতে আমার। আদ্রিয়ান খাটে হেলান দিয়ে বসে বলল। যাই বলো না কেন, বিয়ে তো তুমি আমাকেই করছো। অনিমা ভ্রু কুঁচকে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হেসে উঠে ওয়াশরুমে চলে যেতে নিলেই অনিমা বলল। শুনুন, আদ্রিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা নিচের দিকে তাকিয়ে হাত কচলাতে কচলাতে বলল। আপনার উপর কি কোনো অ্যাটাক হয়েছিল? মানে আদ্রিয়ান একটা ভ্রু উঁচু করে বলল। কেন, কারো অ্যাটাক করার কথা ছিল নাকি? অনিমা কিছু না বলে চুপ করে আছে। আদ্রিয়ান মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। অনিমা একটু অবাক হলো। অনিমার কোনো কথা বা রিয়েকশনে আদ্রিয়ান পাল্টা কোনো প্রশ্ন করে না। এরকম মনে হয় যেন ও সবই জানে। কিন্তু রিক এখনো আদ্রিয়ানের কোনো ক্ষতি কেন করলো না? ও কি অনিমাকে খুঁজে পাওয়ার অপেক্ষা করছে? ওকে খুঁজে পেয়ে গেলেই কি আদ্রিয়ানের ক্ষতি করে দিবে? এইসব চিন্তা করেই অস্থির হয়ে উঠছে ও। রাতে খাওয়া দাওয়া করে সবে বসেছে অনিমা। এর মধ্যেই আদ্রিয়ান এসে আবার ওর হাত পা বেঁধে দিতে শুরু করলো। অনিমা অবাক হয়ে বলল। আপনি কি করছেন? আদ্রিয়ান হাত পা বাঁধতে বাঁধতে বলল। তোমাকে কোনো বিশ্বাস নেই, এটা ডুপ্লেক্স বাড়ি, তাই তোমার এই চাদর পেঁচানোর টেকনিকটা খুব কাজে লাগবে। সো আই কান্ট টেক এনি রিস্ক। অনিমা কাঁদো কাঁদো মুখ করে বলল। তাই বলে এভাবে বেঁধে রাখবেন আমাকে? আদ্রিয়ান ব্যথা কমপ্লিট করে অনিমার এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলল। আমি সরি সোনা, বাট তুমি যতক্ষণ পর্যন্ত পালানোর ভূত মাথা থেকে না নামাচ্ছ ততক্ষণ আমাকে এটা করতেই হবে। বলেই অনিমাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল। ব্রেনে এত চাপ দিও না, চিল অ্যান্ড টেক ইউর টাইম। এটুকু বলে আদ্রিয়ান সোফায় শুতে চলে গেল। অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। এই বাড়িতে কোনো বেডরুম নেই? আদ্রিয়ান সোজা হয়ে শুয়েছিল। অনিমার প্রশ্ন শুনে ওর দিকে ঘুরে শুয়ে বলল। কটা লাগবে তোমার? অনিমা একটু ইতস্তত করে বলল। তাহলে তো আমাকে অন্য কোনো রুমেও রাখতে পারেন। আপনার এভাবে সোফায় শুতে কষ্ট হয় না? আদ্রিয়ান মুচকি হেসে বলল। একটু, কিন্তু তোমার কাছে থাকতে তার চেয়েও বেশি ভালো লাগে। বলেই আদ্রিয়ান ও সেই হাসি দিল। অনিমার সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলল। ওই হাসির দিকে তাকিয়ে থাকার শক্তি নেই ওর মধ্যে। এই হাসি একটু বেশি ভয়ঙ্কর। এই হাসির দিকে তাকালেই ওর শ্বাস আটকে আসে, হৃৎপিণ্ড বিট করতে করতে বেরিয়ে আসতে চায়। অনিমাকে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে আদ্রিয়ানও মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলল। খাটে হেলান দিয়ে বসে ল্যাপটপে আদ্রিয়ানের সব বায়োগ্রাফি, উইকিপিডিয়া সার্চ করছে রিক। কিন্তু তেমন কিছুই পাচ্ছে না যেটা দিয়ে ও আদ্রিয়ানের ব্যাপারে বিশেষ কোনো তথ্য পায়। এইখানের ইনফরমেশন অনুযায়ী আদ্রিয়ানের দুটো অ্যাপার্টমেন্ট আর একটা বাংলো আছে, কিন্তু ও ওসব জায়গায় খোঁজ চালিয়ে নিয়েছে। কিন্তু আদ্রিয়ান ওকে রাখেনি ওখানে, তার মানে অন্য কোথাও রেখেছে। একটা রকস্টার, তার এত ক্ষমতা যে একটা জলজন্ত মেয়েকে এভাবে আড়াল করে রাখতে পারে। রিক এসব চিন্তা করতে করতেই কবির শেখ রিকের সামনে এসে বলল। কি এত ভাবছেন বাবাই? রিক কপালে হাত রেখে একটা শ্বাস নিয়ে বলল। কোথায় এমন রেখেছে বলো তো? এমন কোন জায়গা হতে পারে?
কবির শেখ কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বললেন। কথা বলনি আদ্রিয়ানের সাথে? রিক সোজা হয়ে বসে গলা শক্ত করে বলল। বলেছিলাম, অ্যাটিটিউড দেখালো আমাকে। ইচ্ছে করছিল ওখানে শুট করে দেই, কিন্তু যতক্ষণ অনেকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ ওকে মারতে পারবো না আমি। কবির শেখ কপাল ভাঁজ করে আবার কিছু একটা ভাবতে শুরু করলেন। এর মধ্যেই রিক বলল। তবে একটা প্লাস পয়েন্ট আছে মামা। কবির শেখ কৌতূহলী হয়ে বললেন। সেটা কি? রিক বাঁকা হেসে বলল। অ্যাটিটিউড থাকলেও গান বন্দুক এসবে অভ্যস্ত নয় ও। কবির শেখ হেসে দিয়ে বললেন। তাহলে তো ভালোই, একটা কাজ করতে পারো। রিক জিজ্ঞাসা দৃষ্টিতে কবির শেখের দিকে তাকিয়ে বললেন। কি কাজ? কবির শেখ শয়তানি হাসি হেসে বললেন। ওকে তোমার লুক দিয়ে তুলে এনে বই দেখে কথা বের করতে পারো। রিক কিছু না বলে চুপ করে ভাবতে লাগলো। এটা করাই যায়। যেভাবে তখন বন্দুক দেখে পিছিয়ে গেল, তাতে কাজ হলেও হতে পারে। আদ্রিয়ান একজন মিউজিক ডিরেক্টরের সাথে মিটিং সেরে একটা চেয়ারে বসে রেস্ট করছে। এর মধ্যেই ওর ফোনে ভিডিও কল এলো, যাতে অরূপ আর তীব্র কানেক্টেড আছে। আদ্রিয়ান কলটা রিসিভ করার পরে স্ক্রিনে তীব্র আর অরুমিতার মুখ ভেসে উঠল। অরুমিতা চিন্তিত গলায় বলল। ভাইয়া, উনি কোথায়? কেমন আছো? আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল। কোথায় আছে বলতে পারবো না, কারণ তোমাদের ফোন ট্র্যাক করা হচ্ছে। অরুমিতার তীব্র পাল্টা কোনো প্রশ্ন করলো না, কারণ ওরা বেশ ভালো করে বুঝতে পারলো যে কে ফোন ট্র্যাক করছে আর কেন। তারা দুজনেই মাথা নাড়লো। তীব্র নিচু গলায় বলল। এমনিতে ভালো আছো তো? আদ্রিয়ান মুচকি হাসলো, তারপর বলল। চিন্তা করবো না, আমি থাকতেও কোনোদিনই খারাপ থাকবে না, কিন্তু হাত পা বেঁধে রেখে এসেছি। কারণ ছাড়া রাখলেই ওকে পালাতে চাইছে। অরুমিতা বিরক্ত হয়ে বলল। এমন কেন করছো? ওর সমস্যা কোথায়? আদ্রিয়ান ওদের দিকে দেখে বলল। কিন্তু আমি জানি। তীব্র আর অরুমিতা দুজনে অবাক হয়ে একসাথে বলল। কেন? আদ্রিয়ান একটা শ্বাস নিয়ে বলল। ওরা দুজনেই মাথা নাড়লো। আদ্রিয়ান কলটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। ও এখন অন্য কিছু ভাবছে, নিজের মনকে শক্ত করার চেষ্টায় আছে ও। ও জানে এরপর ও যেটা করবে সেটা ওর জন্য সহজ হবে না, কিন্তু ওকে করতেই হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠলো, আর ফোনের স্ক্রিনে তাকিয়েই ওর ঠোঁটে পাকা হাসি ফুটে উঠলো। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে বলে উঠলো। মিস্টার জুহায়ের, খুব বড় ভুল করেছো তুমি। আমার জিনিসে কেউ হাত দিলে আমি তাকে ছেড়ে দেই না। আদ্রিয়ান একটু শক্ত গলায় বলল। মিস্টার রিক চৌধুরী, ফার্স্ট অফ অল ও কোনো জিনিস নয়, আর সেকেন্ড অফ অল ও কার সেটা ডিসাইড করার সিদ্ধান্ত সম্পূর্ণ ওর। কোনো কারো সেই অধিকারটা নেই। রিক রাগী কণ্ঠে বলল। তো তুমি বলবে না যে ও কোথায়? আদ্রিয়ান হেসে দিয়ে বলল। আপনি এত ডাল হেডেড নাকি? আমি তো বলে দিয়েছি ও আমার কাছে আছে। রিক দাঁতে দাঁত চেপে বলল। আমি জায়গাটা জানতে চেয়েছি। আদ্রিয়ান এবারেও মুচকি হেসে বলল। আদ্রিয়ানের বাড়ি। রিকের রাগ এবার সাত আসমানে উঠে গেল। ওর আগে গজ করে বলল। আদ্রিয়ান, তুমি কিন্তু আমার ট্র্যাক রেকর্ড জানো না। আমি কিন্তু গান নিয়ে খেলতে খুব ভালোবাসি। আদ্রিয়ান এবার সিরিয়াস মুখ করে কিছুক্ষণ চুপ থেকে এরপর ঠান্ডা গলায় বলল। আমার ট্র্যাক রেকর্ডও আপনি জানেন না। আমি গান খেলতে আর দেখাতে দুটোই খুব ভালোবাসি। রিক ভ্রু কুঁচকে বলল। মানে? আদ্রিয়ান সাথে সাথেই হেসে দিয়ে বলল। আরে গানের কথা বলছি, সিঙ্গিং, ইউনো, রকস্টার তো। রিক এবার রেগে সামনের টি টেবিলে লাথি মেরে বলল। আদ্রিয়ান। আদ্রিয়ান ঠোঁট চেপে একটু হাসলো, তারপর গলা ঝেড়ে বলল। রিক চৌধুরীকে একটা মেয়েকে খুঁজে পেতে আমার কাছে এত আকুতি মিনতি করতে হচ্ছে? আমার বাড়িগুলো চেক করলেন, ফোন দিয়ে ফলো করালেন, ফোন ট্র্যাক করলেন, তবুও রেজাল্ট ইজ জিরো। সো স্যাড অ্যান্ড সেইমফুল। রিক চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। আদ্রিয়ান আবারও বলল। আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, আমাকে ফোন করে এসব ফালতু প্রশ্ন না করে তার চেয়ে বরং খোঁজে কনসেন্ট্রেট করুন। পেলেও পেয়ে যেতে পারেন। বাই।
এটুকু বলেই রিকের উত্তরের আশা না করেই ফোনটা কেটে দিল আদ্রিয়ান। আর তারপর নিজের মনে মনেই হেসে বেরিয়ে গেল। ওখান থেকে নিজের একটা ফ্ল্যাটে গিয়ে নিজের ফোনের সিমটা চেঞ্জ করলো, যেটা সম্পর্কে কয়েকজন ছাড়া তেমন কেউই জানে না। এরপর ওখান থেকে বেরিয়ে গাড়িটা এমন ভাবে ড্রাইভ করলো যাতে কেউ ওকে ফলো করলেও ওকে হারিয়ে ফেলবে। বাড়িতে পৌঁছে নিজের রুমে ঢুকে দরজা খুলে তাকিয়ে আদ্রিয়ান দেখলো যে অনিমা শব্দ করে কাঁদছে। আদ্রিয়ানের এবার অনিমার কান্না দেখে কষ্টের চেয়ে বেশি রাগ লাগলো। এভাবে কাঁদার কি আছে? ও কি টর্চার করছে ওকে? ও কি এটা বোঝে না যে ওর চোখের এক একটা ফোঁটা আদ্রিয়ানের হৃদয় থেকে কতটা রক্ত ছড়ায়? আদ্রিয়ান রেগে গিয়ে এক কানে উঠিয়ে বসালো অনিমাকে। অনিমা কান্না থামিয়ে অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, মুক্তি চাও আমার কাছ থেকে? হ্যাঁ, খুব বেশি কষ্ট হচ্ছে আমার কাছে থাকতে? ঠিক আছে, চলো, ছেড়ে দিলাম তোমাকে, যাও, যেখানে ইচ্ছা যাও। অনিমা কিছু না বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে হেঁচকি দিয়ে কাঁদতে লাগলো। আদ্রিয়ান ওকে সরিয়ে দিতে চাইলে ও আরো জোরে জড়িয়ে ধরলো আদ্রিয়ানকে। আদ্রিয়ানের রাগটা ধীরে ধীরে কমতে লাগলো। নিজেকে শান্ত করে ও অনিমার মাথায় হাত বুলিয়ে দিতেই অনিমা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আপনি আর বাইরে যাবেন না, খুব ভয় লাগে, শ্বাস আটকে আসে আমার, খালি মনে হয় যে রিক। এটুকু বলে অনিমা আর কিছু বলতে পারলো না। আবারও কাঁদতে লাগলো সে। অনিমার কথাকে সম্পূর্ণ করে আদ্রিয়ান বলল, যে রিক আমাকে মেরে ফেলবে, তাই তো? অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার চোখ মুছে দিয়ে বলল, হ্যাঁ জানি, সবটাই জানি। তোমার বাবা মার্ডার হওয়া থেকে শুরু করে মাদারের আশ্রমে তোমার আশ্রয় নেওয়া অব্দি সবটাই জানি আমি। আর এটাও জানি কেন তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো। অনিমা অবাক হয়ে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কিভাবে? আদ্রিয়ান শক্ত গলায় বলল, সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো এটাই যে তুমি যেই কারণে ভয় পাচ্ছ সেই ভয়ের কোনো কারণই নেই। অনিমা কাঁদো কাঁদো গলায় বলল, আদ্রিয়ান আপনি জানেন না ওরা কতটা হিংস্র, কতটা ভয়ঙ্কর। ওরা যা খুশি তাই করতে পারে, কাউকে মারতে ওদের হাত কাঁপে না। আদ্রিয়ান অনিমার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসা জগতের সব থেকে বড় শক্তি অনেক। একবার ভালোবেসে দেখো, তোমার ভালোবাসা আমার কবচ হয়ে যাবে। একবার কাছে টেনে দেখো, তোমার স্পর্শে আমার চারপাশে সুরক্ষা বলয় তৈরি হয়ে যাবে। তুমি তোমার শক্তি, আর তুমি আমার জগতের সাথে থাকলে আল্লাহ ছাড়া জগতের কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। একবার সেই ভালোবাসি বিশ্বাস করে দেখো, সব সহজ হয়ে যাবে, সব। অনিমা অনিমা চোখ খিচে বন্ধ করে আদ্রিয়ানের কপালে কপাল ঠেকিয়ে চোখের জল ফেলছে। আর ওর বলা প্রতিটা শব্দকে শুনছে। ওর মনে হচ্ছে এই কথাগুলো একটা শব্দ সত্যি না, বরং চিরন্তন সত্যি। আদ্রিয়ান আর কিছু না বলে খাবার আনিয়ে অনিমাকে খাইয়ে দিয়ে স্টুডিওতে যাওয়ার আগে অনিমার কাছে এসে বলল, তোমাকে আর বেঁধে রাখবো না আমি। আমার ভালোবাসার প্রতি যদি তোমার এতটুকু বিশ্বাস থাকে তাহলে তুমি কোথাও যাবে না। এটুকু বলেই আদ্রিয়ান চলে গেল ওখান থেকে। আর অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। রাতে স্টুডিও থেকে ফিরে রুমে আদ্রিয়ান পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে সামনের দিকে, কারণ অনিমা গায়ে একটা চাদর পেঁচিয়ে বসে আছে। আদ্রিয়ানকে দেখেই অনিমা বিরক্ত হয়ে তাকালো ওর দিকে। আদ্রিয়ান অনিমার কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে বলল, জ্বরও তো আসেনি, এইভাবে চাদর পেঁচিয়ে রেখেছো কেন? আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, তো কি করব, আপনি আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন, অথচ আমার জন্য যেসব পোশাক কিনেছেন সবাই ফ্ল্যাটেই রেখে এসেছেন। আদ্রিয়ান আফসোসের একটা শ্বাস নিয়ে বলল, শিট, ভুলে গিয়েছিলাম, কিছুই বলনি। অনিমা ইতস্তত করে বলল, পড়েছি। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কি? অনিমা কিছু না বলে মাথাটা নিচু করে আছে। সেটা দেখে আদ্রিয়ান নিজেই বলল, এই রাতে শাওয়ার নিয়েছো কেন? অনিমা মুখ ফুলিয়ে বলল। খুব অস্থির লাগছিল তাই। আদ্রিয়ান এবার একটু রেগে গিয়ে বলল, তাই বলে এই রাতের বেলা শাওয়ার নেবে? চলো, চুল শুকিয়ে দিচ্ছি। এটুকু বলে অনিমার হাত ধরতে গেলেই অনিমা চেঁচিয়ে বলে উঠল, না। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, কি চেঁচাছো কেন? অনিমা চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে বলল,
আমি উঠতে পারবো না। আজিয়ান ধমকের সুরে বলল, মানে কি? এভাবে ভেজে চলে থাকলে ঠান্ডা লাগবে, ওঠো। বলে এক টান দিয়ে অনিমাকে দাঁড় করিয়ে দিল, যার ফলে চাদরটা গা থেকে পড়ে গেল। আজিয়ান অনিমার দিকে তাকিয়ে পুরো শকড হয়ে গেল। এবার বুঝলো অনিমার রিয়াক্ট করার কারণ। অনিমা আজিয়ানের নেভি ব্লু রঙের একটা শার্ট পরে আছে, যেটা অনিমার হাঁটুর খানিকটা ওপরে পড়েছে। অনিমা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। আজিয়ান এবার হেসেই দিল। ধীরে ধীরে সেই হাসি বৃদ্ধি পেতে লাগলো। হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতন অবস্থা তার। অনিমা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আজিয়ান কোনো মতে হাসি থামিয়ে বলল, এই জন্য এভাবে প্যাকেট হয়েছিলে? ওভাবে টানলে ওটা বড় হবে না। বাই দ্য ওয়ে, শার্টটাতে কিন্তু তোমাকে অনেক হট লাগছে। অনিমা চোখ বড় বড় করে তাকালো আজিয়ানের দিকে, আর আজিয়ান চোখ টিপ মারলো একটা। অনিমা সাথে সাথেই চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য একটা। আজিয়ান আর কিছু না বলে অনিমাকে একটা টুলে বসিয়ে চুল শুকিয়ে দিল। এরপর খাবার এনে দুজনেই একসাথে ডিনার করলো। অনিমা বেশ অস্থির হচ্ছে আজিয়ানের সামনে এভাবে থাকতে, বাট আর কিছুই করার নেই। তাই পুরোটা সময় ও একবারও আজিয়ানের মুখের দিকে তাকায়নি লজ্জায়। আজিয়ানও অনিমার এই লজ্জামাখা মুখটা বেশ এনজয় করেছে, আর বারবার ওকে লজ্জা দিতে নানা রকমের পিঞ্চ মারা কথা বলেছে। অনিমা বেচারি তো লজ্জায় পুরো কুরকুরে হয়ে যাওয়ার অবস্থা। গভীর রাতে বাইরে তীব্র বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। আসলে বর্ষা প্রায় শেষের পথে, তাই হয়তো প্রকৃতি ঢাকঢোল পিটিয়ে বর্ষাকে এই বছরের মতো বিদায় দেবার আয়োজন করছে। বাজ পড়ার আওয়াজে চিৎকার করে উঠে বসলো অনিমা। প্রতিবারের মতো এইবারেও হাইপার হয়ে গেছে ও। কান চেপে জোরে চিৎকার করে কাছে ও। আজিয়ান জেগেছিল। অনিমা এভাবে চিৎকার করতে দেখে প্রতিদিনের মতো উত্তেজিত হলো না ও। ও শান্তভাবে অনিমার সামনে গিয়ে দাঁড়ালো। অনিমা আজিয়ানকে দেখে বসা অবস্থাতেই ওর পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ও সেসব বকতে লাগলো, কিন্তু আজিয়ান ওকে ধরল না পর্যন্ত। অনিমা হিচকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আই নিড স্লিপিং পিলস, প্লিজ দিন ওটা। আমি পারছি না এসব নিতে, আমি মরে যাব প্লিজ। এটা বলার সাথে সাথেই আজিয়ান ওর হাত ধরে ওকে দাঁড় করালো। প্লিজ এখান থেকে চলুন, ভয় লাগছে আমার। আজিয়ান দরজা খুলে ধাক্কা দিয়ে অনিমাকে ছাদে ঠেলে দিয়ে দরজা আবারও বন্ধ করে দিল। অনিমা দৌড়ে এসে দরজা ধাক্কাতে লাগলো। ভয়ের জন্য কথা বলতে পারছে না বেচারি। আজিয়ান কাছের দরজা দিয়েই অনিমাকে দেখছে। অনিমা আজিয়ানের দিকে তাকিয়ে কোনো মতে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ দরজাটা খুলুন, প্লিজ। আমি মরে যাব, আমি মরে যাব এখানে। আমার খুব ভয় করছে, আমি হাত জোর করছি, প্লিজ ভেতরে নিয়ে যান আমাকে। আদ্রিয়ান প্লিজ। এটুকু বলেই গ্লাস ধরে ওখানে বসে পড়লো অনিমা। আর আজিয়ান গ্লাসের সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে চোখ মুখ ভীষণ শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। আর অনিমা পাগলের মতো চিৎকার করেই যাচ্ছে। যতবার বাজ পড়ছে ততবারই অনিমা ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠছে। কাচের দেয়ালে হেলান দিয়ে চোখ মুখ খিচে কানে হাত দিয়ে গুটিয়ে বসে আছে ও। আরো একবার বাজ পড়তেই অনিমা চিৎকার করে কেঁদে অস্ফুট স্বরে বলল, আদ্রিয়ান, আদ্রিয়ান প্লিজ আমায় ভেতরে নিয়ে যান আমার। আর কিছু বলতে পারলো না অনিমা। আবারও বাজ পড়লো। ও আবারও কাঁদতে লাগলো। আজিয়ান এক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে অনিমার দিকে। এভাবে কিছুক্ষণ সময় কেটে গেল। অনিমা অনেক আকুতি মিনতি করছে আজিয়ানের কাছে, কিন্তু আজিয়ান কোনো রিয়াক্টই করেনি। হঠাৎই বজ্রপাতের পরিমাণ বেড়ে গেল, আর অনিমা এবার এতটাই হাইপার হয়ে গেল আর এমন ভাবে চিৎকার করতে লাগলো যে সেটা দেখলে যে কারো চোখে জল চলে আসবে। কিন্তু আজিয়ান এখনো কোনো রিয়াক্টই করছে না। কিছুক্ষণ পর অনিমার পাগলামি আরো বেড়ে গেল। এতক্ষণ অনেক চেষ্টা করলেও এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না আজিয়ান। ও দরজা খুলে অনিমার সামনে গিয়ে একটানে দাঁড় করালো অনিমাকে। অনিমা কিছু না ভেবেই আজিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজিয়ান অনিমার বাহু ধরে এক ঝটকায় ওকে সরিয়ে নিল।
এরপর ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি সমস্যা কি তোমার? কি হচ্ছে এখানে? একটু বাজ পড়ছে, একটু বৃষ্টি হচ্ছে, এতে এমন কিছু করার হচ্ছে তোমার? মরে যাচ্ছ তুমি, বলো। বৃষ্টিতে গিয়ে মরে যায়। বাজ এখান থেকে অনেক দূরে দূরে পড়ছে, তোমার উপর তো আর পড়ছে না, এত ভয়ের কি আছে? হ্যাঁ, অনিমা কান্না আর ভয়ের জন্য কথাও বলতে পারছে না। তবুও আজিয়ানকে ধরে অস্ফুট স্বরে বলল। ওরা, আমি আজিয়ান অনিমার দুই কানের উপর দিয়ে হাত দিয়ে বলল, ওরা কেউ নেই এখানে, ভালো করে তাকিয়ে দেখো। আর যদি থাকেও তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। অনিমা চোখ খিচে বন্ধ করে আছে। বৃষ্টিতে আজিয়ান আর অনিমা দুজনেই পুরো ভিজে গেছে। আজিয়ানের মুখ থেকে বিন্দু বিন্দু পানি গিয়ে অনিমার মুখে পড়ছে। আজিয়ান আলতো গলায় বলল। জানবা কি? অনিমা আজিয়ানের এই ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালো আজিয়ানের দিকে। আবারও বজ্রপাত হলো আর অনিমা আজিয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। আজিয়ান অনিমাকে সোজা করে দাঁড় করিয়ে ওর দিকে তাকিয়ে বলল, প্রকৃতি কারো শত্রু হয় না অনেক, আবার কারো বন্ধুও হয় না। সে নিজের নিয়মেই চলতে থাকে। আমি জানি তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। তোমার জীবনের ভয়ঙ্কর মুহূর্তগুলো এই বর্ষণের রাতগুলোতেই এসেছে। কিন্তু এর জন্য দায়ী ওই মানুষগুলো, ওই পশুগুলো, এই বৃষ্টি আর বজ্রপাত নয়। অনিমা তাকিয়ে আছে আজিয়ানের দিকে আর চোখ দিয়ে নীরব ধারায় পানি পড়ছে। দাঁড়িয়ে থাকতে পারছে না ও। ঢলে পড়তে নিলেই আজিয়ান অনিমাকে শক্ত করে ধরে দাঁড় করিয়ে বলল, আমি জানি বর্ষণের এক রাতে তুমি তোমার আব্বুকে হারিয়েছ, নানাভাবে অত্যাচারিত হয়েছ, এমনকি নিজের মামাতো ভাই তোমাকে রেপ করতে চেয়েছিল, মলস্টেড হয়েছিল তুমি। অনিমা আবারও চোখ বন্ধ করে কেঁদে দিল। আজিয়ান অনিমার কপালে কপাল ঠেকিয়ে বলল, তবে একটা কথা বলো তো, বর্ষণের এই রাতে তুমি কি শুধুই হারিয়েছ সবকিছু? সবই কি অশুভ হয়েছে তোমার সাথে? ওই দিন মাদার যদি ঠিক সময় না পৌঁছাতো কতটা ভয়ানক কিছু হতে পারতো বুঝতে পারছো সেটা? আর আমি আমি তো তোমার জীবনে বর্ষণের এমন এক রাতে এসেছিলাম, তাই না? বর্ষণের সেই রাতেই তুমি আমাকে পেয়েছিলে আর আমি তোমাকে। তাহলে তুমি মনে করো যে আমিও তোমার জন্য অশুভ? অনিমা অস্ফুট স্বরে না বলল। আজিয়ান অনিমার কপাল থেকে মাথা তুলে অনিমার দিকে তাকিয়ে বলল, তাহলে কেন ভয় পাচ্ছ? আমি আছি তো তোমার সাথে। টেক ইট ইজি। মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ মাটিতে হাঁটা বন্ধ করে দেয় না। গাড়িতে কোনো কারণ অ্যাক্সিডেন্ট হলে কেউ গাড়িতে চড়া বন্ধ করে দেয় না। ঠিক সেভাবেই বর্ষণকে ইগনোর করতে পারো না তুমি। এটা প্রতি বছর আসবে আর তোমাকে সেটা ফেস করতে হবে। অনিমা আজিয়ানের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল। আমি আজিয়ান অনিমার বাহু শক্ত করে ধরে বলল, পারবে, পারতেই হবে তোমাকে। ইউ হ্যাভ টু বি স্ট্রং অ্যান্ড ইউ আর স্ট্রং। অন্যকে বাঁচাতে স্বেচ্ছায় নিজ থেকে বিপদে জড়ানোটাও এক প্রকার স্ট্রং হওয়ারই পরিচয়। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি স্ট্রং, তোমাকে বিশ্বাস করতে হবে তুমি স্ট্রং। আর তাছাড়াও আমি আছি তোমার সাথে। এটুকু বলে আজিয়ান অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর অনিমার কাঁধে নিজের থুতনি রেখে বলল, দেখো এই বৃষ্টি, এই ঝিরি ঝিরি শব্দ, এই ঠান্ডা হাওয়া, সব কতই সুন্দর। আর এগুলোকে ভয় পাচ্ছ তুমি? ওরা হাসছে তোমাকে দেখে, বলছে যে মেয়েটা ভেতর ডিম। অনিমা নিজের অজান্তেই হালকা হেসে দিল, কিন্তু ক্লান্তির জন্য আর দাঁড়িয়ে থাকতে পারল না। আজিয়ানের বুকেই অজ্ঞান হয়ে গেল সে। আজিয়ান খেয়াল করলো অনিমা শরীর ছেড়ে দিয়েছে। আজিয়ান অবাক হলো না, কারণ ও জানতো এমনই কিছু একটা হবে। এটা একটা পজিটিভ সাইন। ও অনিমাকে কোলে তুলে ভেতরে নিয়ে গেল। এরপর বিছানায় শুইয়ে দিয়ে ভাবলো যে চেঞ্জ করাতে হবে। ও সার্ভেন্ট ডেকে অনিমাকে ওর আরেকটা শার্ট পরিয়ে দিতে বলল। চেঞ্জ করা শেষে আজিয়ান অনিমার সামনে বসে ওর মাথায় একটা চুমু দিয়ে সারা শরীরে চাদর টেনে দিল আর দেখতে লাগলো ওকে কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একটু আগেও কতটা হাইপার ছিল। আজিয়ান জানে ওর কাজ অনেকটা হয়ে গেছে। অনিমার ভয় পুরোপুরি না কাটলেও প্রায় কেটে গেছে। আসলে অনিমা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ না। টিনেজ বয়স থেকে পরপর এতগুলো ধাক্কার কারণে এক প্রকার ট্রমায় চলে গেছে ও। অনিমার ওই অস্বাভাবিক ভয় পাওয়া দেখেই আজিয়ানের খটকা লাগে। আর ও একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে আর ডাক্তারই ওকে এসব বলে। আর এটাও বলে যে ওর ভয়ের সম্মুখীন হলেই ও ট্রমা কাটিয়ে উঠতে পারবে। আর তাই ওর কষ্ট হলেও অনিমার প্রতি আজ অনেকটাই রুড হয়েছে ও, অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে।
কিন্তু যা করেছে পুরোটাই ওর ভালোর জন্য। খুব বেশি ভালোবাসে এই মেয়েটাকে, কোনো কিছুর মূল্যেই ও হারাতে চায় না ওকে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল আদ্রিয়ান। রুমে বসে বেশ অস্থির হয়ে উঠেছে তীব্র। স্নেহার সাথে কথা বলতে চাইছে, কিন্তু কোথাও একটা বাজছে, হয়তো ইগো বা হয়তো অপরাধবোধ। কিছু না জেনে না বুঝে মেয়েটার সাথে ওরকম বিহেভ করা ঠিক হয়নি ওর। অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠে ফোন করেই ফেললো স্নেহাকে। অনেকক্ষণ ফোনে রিং হওয়ার পর ওপাশ থেকে ভাঙা গলায় হ্যালো শব্দটা শুনে তীব্রের বুকের ভেতরে ধপ করে উঠল। আওয়াজ শুনে বুঝতে পারছে কেঁদে কেঁদে গলা খারাপ করে ফেলেছে মেয়েটা। তীব্র তবুও নিজেকে সামলে বলল, আমি তীব্র। স্নেহা চমকে গেল তীব্রর গলা শুনে। নতুন সিমে তীব্র নাম্বার ছিল না ওর কাছে, থাকবে কি করে? তীব্র তো কথাই বলতো না ওর সাথে। কিন্তু তীব্রর ভালোবাসি না কথাটা মনে পড়তেই ওর মনে অভিমানের পাহাড় দাঁড়িয়ে গেল। স্নেহা নিজেকে শক্ত করে নিয়ে বলল, কেন ফোন করেছেন আপনি? তীব্র ভ্রু কুঁচকে নিয়ে বলল, আপনি? স্নেহা এবারেও শক্ত গলায় বলল, তুমি করে বলার মতো সম্পর্কটা হয়তো আমাদের মধ্যে আর নেই। তীব্র বেশ রেগে গেল স্নেহার কথায়, দাঁতে দাঁত চেপে বলল, এই কথাটা সামনে বলে দেখতি, থাপ্পড় মেরে সবকটা দাঁত ফেলে দিতাম। স্নেহার বুকে একটা ধাক্কা লাগলো। আজ 1.5 বছর পর আবারও তীব্রর সাথে এভাবে কথা বলল সে। সেই অধিকার বোধ দেখালো, কিন্তু তার মনে অভিমানটাও চারা দিল। তাই অভিমানী গলায় বলল, কেন? হ্যাঁ, কোন অধিকারে? তীব্র এবার দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসার অধিকারে। স্নেহা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হ্যাঁ, ভালোবাসা। সেদিন তো বেশ চমৎকার ভাবে অ্যানাউন্স করে দিলেন যে আপনি আমাকে আর ভালোই বাসেন না। তাহলে? তীব্র এবার নরম গলায় বলল, শুধু মুখের কথাটাই ধরবে। স্নেহা এবার কেঁদে দিয়ে বলল, কেন তুমি ধরনি? বাইরে থেকে যেটা দেখেছো বা বুঝেছো সেটা নিয়েই পড়েছিলে। আমার কথাটা একটা বারের জন্যও ভাবোনি, একবার জানতেও চাওনি কিছু। সেই বেলা তীব্র কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে স্নেহা? ও তো ঠিকই বলছে। ও অনুতাপ মিশ্রিত গলায় বলল, আমি জানি আমি যেটা করছি সেটা ভুল। আমার তোমার সাথে কথা বলে সবটা জানা উচিত ছিল। আসলে তোমার এনগেজমেন্টের কথাটা শুনে মাথাটা হ্যাং হয়ে গিয়েছিল, আমার মাথা কাজই করছিল না, তাই এমনি সরি। স্নেহা কিছু না বলে ফোনটা কেটে দিয়ে কাঁদতে লাগলো। এটা কষ্টের কান্না নয়, তীব্র নিজের ভুলটা বুঝতে পেরেছে, ওর সাথে আগের মতো কথা বলছে, এতেই ও খুশি, খুব খুশি। আর ওদিকে তীব্রর ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসলো। ও জানে স্নেহা আর রাগ করে নেই ওর উপর। কাল সামনাসামনি গিয়ে একবার জড়িয়ে ধরে সরি বললেই ও মাফ করে দেবে ওকে। মান অভিমান যাই থাক না কেন, ভালোবাসার তো আর কোনো কমতি নেই। তাই তো 1.5 বছর আলাদা থেকেও কেউ কাউকে ভোলেনি। রিক আজকেও সকালবেলা আধ মাতাল হয়ে টলতে টলতে বাড়ি এসেছে। মিস্টার রঞ্জিত ভ্রুকুচকে তাকিয়ে আছে রিকের দিকে, আর কবি শেখ পাশেই বসে আছে। রিকের মেজাজ এমনিতেই খারাপ। সকালে আদ্রিয়ান ফোন করেছে ওকে, আর এমন কিছু কথা বলেছে যা ওকে ভাবনায় ফেলে দিয়েছে। কিছু চিন্তা করতে পারছে না ও। ড্রয়িং রুমে গিয়ে রিক আর দাঁড়ানোর এনার্জি পেল না, তাই সোফায় বসে পড়ল। মিস্টার রঞ্জিত এবার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রেগে গিয়ে বলল, কি পেয়েছো কি তুমি রিক? সারা দিন রাত মদ, ক্লাব, বার, বাকি সময়টা ওই মেয়েটা, এই তোমার জীবন? কি করেছো নাকি তুমি? রিক পিট করে মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, যাই করি, নিরীহ মানুষ খুন করা, গরিবদের জমি দখল করা, সাধারণ মানুষকে দাবিয়ে রাখার নামে চুষে খাওয়া তো বেটার, তাই না ড্যাড? মিস্টার রঞ্জিত তো অবাক হলেনি, সাথে কবি শেখ তো ঝটকায় খেলেন এক প্রকার। চায়ে চুমুক দিতে গিয়েও মুখ সরিয়ে নিলেন উনি। মিস্টার রঞ্জিত নিজেকে সামনে নিয়ে বললেন, কি বলছো এসব? রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাতাল কণ্ঠে বলল, তুমি বুঝবে না, বাট ইউ নো হোয়াট আই ওয়ান্ট অনি। ওকে, ওকে আমার যে কোনো মূল্যে চাই। সেটার জন্য যদি আমাকে খুনও করতে হয়,
তো আমি করব। ওই আদ্রিয়ান আবরা জোহাইরকে আমি শেষ করে দেব। আই উইল কিল হিম। মিস্টার রঞ্জিত আরো রেগে গিয়ে বললেন, তোমার জন্য এত রিস্ক দিতে হচ্ছে। ওই হাসান কোতোয়ালের মৃত্যু যেটা সবার কাছে এখন রহস্য, ওই মেয়ের সুযোগ বুঝে হাটে হাড়ি না ভেঙে দেয়। তোমার কারণে তোকে বাঁচিয়ে রাখতে হলো। রিক এবার টেবিলে একটা বাড়ি মেরে উঠে দাঁড়িয়ে বলল, এমন কাজ করো কেন যেটা ধামাচাপা দিতে হয়? এত কিসের লোভ তোমার? এত টাকা থাকা সত্ত্বেও তোমাকে বেআইনি কাজ করতে হবে কেন? সাথে আমাকেও। এটুকু বলেই থেমে গেল রিক। তারপর টলতে টলতে ভেতরে চলে গেল। মিস্টার রঞ্জিত কতক্ষণ হা করে তাকিয়ে থেকে নিজেও উঠে চলে গেল। আর কবি শেখ বসে বসে নিজেই বলল, না, ছেলেটা তো দেখছি নিজের ভেতরে রং একটু একটু করে খুঁজে পেতে শুরু করেছে। যেটা আমি এত বছরে কুমন্ত দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, এত তাড়াতাড়ি কিছুই করতে হবে। তবে ও যে আদ্রিয়ানে মারতে যাবে সেটা তো শিওর। এবার রিক আদ্রিয়ানকে মারে না, আদ্রিয়ান রিককে, সেটা দেখার। তবে যারই মৃত্যু হোক, লাভ তো আমারই। তবে আমি তো চাই যে দুজনই মরুক। একজনের প্রাণ কি করে চাইবো? আমি কি এতই একচোখা নাকি যে একজনকে ওপরে পাঠাতে চাইবো আরেকজনকে না? দুজনের জন্যে সমান কিছু চাই, সেটা হলো মৃত্যু। একচোখা আমি করবো কি করে? শত হলো দুজন তো আমার আদরের বাগ্নে। স্বাভাবিকভাবেই সকালবেলা ঘুম ভাঙলো আদ্রিয়ানের। ভোরবেলা রিকের সাথে কথা বলে এসে আবারও ছোট্ট একটা ঘুম দিয়েছিল ও। চোখ কষলে সোফায় বসে সোজা তাকালো বেডে শুয়ে থাকা অনিমার দিকে। মুচকে হেসে উঠে গিয়ে অনিমার সামনে গিয়ে হাঁটু ভেঙে বসলো। এরপর ওর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ওর গালের তিলটাতে আলতো করে ছুঁয়ে দিল। অনিমা ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠলো। আদ্রিয়ান হেসে দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে অনিমার দিকে তাকিয়ে দেখে অনিমা হালকা ভ্রু কুঁচকে একটু নড়াচড়া করছে। আদ্রিয়ান পেছন থেকে দেখলো সকালের মৃদু রোদের আলো সম্পূর্ণ গিয়ে পড়ছে অনিমার মুখের ওপর, যার কারণে ওর ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে। বারবার নিজের ভ্রু কুঁচকে সে বিরক্তি প্রকাশ করছে অনিমা। আদ্রিয়ান হালকা হেসে একটু দূরে সরে অনিমার মুখের বরাবর দাঁড়ালো। মুখের উপর ছায়া পড়ায় অনিমার ঘুমের আর ডিস্টার্ব হলো না। কিন্তু একটু পর এমনিতেই ওর ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে ওর চোখ সোজা আদ্রিয়ানের দিকেই গেল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার দিকে তাকিয়ে আছে। অনিমা উঠে বসে একটা হাই তুলে ভালোভাবে তাকালো আদ্রিয়ানের দিকে। একটা চিকন স্লিভসের ব্লু পাতলা গেঞ্জি আর কালো ট্রাউজার পরে আছে সে। হালকা ভেজা এলোমেলো চুলগুলো মাথার সাথে কপাল ভর্তি হয়ে ছড়িয়ে আছে। সুঠাম দেহে হালকা ভেজা ভেজা ভাব। আজ আবার নতুন করে ক্রাশ খেলো আজিয়ানের উপর, আর তার সাথে নিজের উপরে নিজে বিরক্ত হলো। এই এক ছেলের উপর আর কতবার ক্রাশ খাবে ও? ছেলে মানুষদের এত সুন্দর হতে হয়? কিন্তু আজিয়ানের চেহারার সাথে রিকের চেহারার বেশ খানিকটা মিল খুঁজে পায় অনিমা, কিন্তু সেটাকে বকওয়াস ভাবনা ভেবে উড়িয়ে দেয়। কিন্তু আজ যেন মিলটা একটু বেশি লক্ষ্য করছে অনিমা। নিচের দিকে একবার তাকিয়ে দেখলো যে লাল একটা শার্ট পরা। শার্টের সাইজ দেখিয়ে বুঝলো এটা আজিয়ানের। তারপরেই অনিমার কালকে রাতের কথা মনে পড়লো। আজিয়ান অনিমার সামনে বসে মুচকি হেসে বলল, গুড মর্নিং। অনিমা আজিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মর্নিং। আজিয়ান অনিমাকে একবার স্ক্যান করে বলল, কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম তুমি ঘুম থেকে উঠে 100টা প্রশ্ন করবে। আমি এরকম কেন করলাম, কে চেঞ্জ করিয়েছে, আমি উল্টো পাল্টা কিছু করেছি কিনা, এক্সট্রা এক্সট্রা। অনিমা খাটে হেলান দিয়ে হেসে বলল, আমি কখনো ইউজলেস প্রশ্ন করি না। আজিয়ানের মুখে হাসি রেখে বলল, এগুলো ইউজলেস প্রশ্ন? অনিমা হাত ভাঁজ করে বলল, অফকোর্স। আপনি এরকম কেন করছেন সেটা আমি কালকে আপনার প্রতিটা কথাতেই বুঝেছি। আর পোশাক বদলানোর কথা যদি বলেন, তো বাড়িতে এত মেড সার্ভেন্ট থাকতে আপনি করবেন না সেটা আমি জানি। আর উল্টোপাল্টা করার কথা জিজ্ঞেস করে জোকস মারার শখ আমার নেই। আজিয়ান অনিমার কথায় হেসে দিয়ে বলল, আরে বাহ, সো ট্যালেন্টেড। অনিমা মেকি হেসে বলল, ছোটবেলা থেকেই। বাই দ্য ওয়ে, আমার পোশাক কি এনেছেন নাকি
আপনার ওই শার্ট পরেই থাকতে হবে। আজিয়ান এবার দুষ্টু হেসে অনিমার দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলল, চেঞ্জিং এর কি খুব দরকার? তোমাকে এভাবে খুব সুন্দর লাগছে কি জানো? অনিমা হালকা গলা ঝেড়ে দূরে সরে গেল আজিয়ানের থেকে। তারপর কপালের চুলগুলো সরিয়ে নিয়ে ইতস্তত গলায় বলল, এনেছেন কিনা সেটা বলুন। আজিয়ান নিজের ঠোঁট কামড়ে একটু হাসলো। অনিমাকে লজ্জা পেতে দেখতে ওর অদ্ভুত রকমের ভালো লাগে, তাই ইচ্ছে করেই মাঝে মাঝে লজ্জা দেয় ওকে। অনিমা আজিয়ানের ওভাবে হাসতে দেখে আরো বেশি লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে হাত কসলাতে শুরু করলো। ও আজিয়ান হেসে দিয়ে বলল, কাভার্ডে সব আছে, যেটা ইচ্ছে পরে দাও। অনিমা কিছু না বলেই উঠে দাঁড়ালো, তাও চাদর গায়ে জড়িয়ে। তারপর কাভার্ড খুলে দেখলো সব রকমের পোশাকই আছে সেখানে, টি শার্ট, টপস, কুর্তি সব। অনিমা একটু অবাক হলো, এত কিছু দরকার কি ছিল? তবুও কিছু না বলে একটা শর্ট কুর্তি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ও। আজিয়ান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। অনিমা যে এখন ওর সাথে স্বাভাবিক আচরণ করছে এটাই অনেক। ঘন্টা খানেকের পর অনিমা বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আজিয়ান সোফায় বসে ফোন টিপছিল। দরজা খোলার আওয়াজ পেয়ে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে আবারও তাকালো অনিমার দিকে। আজকে ওকে সেই প্রথম দিনের মতনই স্নিগ্ধ লাগছে। সেদিন মোমের আবছা আলোতে দেখেছে, আর আজ দেখছে ভোরের নরম উজ্জ্বল আলোতে। অনিমার চুল দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অনিমা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আসলো। আজিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। একই শাওয়ার নেওয়ার মতো ফ্রেশ লাগছে। তারপর শার্টের কলারের পাতলা সাদা কুর্তি ও স্নিগ্ধতা আরো বাড়িয়ে দিচ্ছে। কুর্তির সামনের দুটো বোতাম খুলে গলার দিকটা হালকা সরিয়ে রেখেছে। রোদের আলো চুলগুলোতে পড়ায় চুলগুলো সোনালি আভা ধারণ করেছে। চুল থেকে টাওয়াল সরিয়ে সামনে থেকে সবগুলো চুল পেছনের দিকে ছুড়ে দিতেই অনিমার চুল থেকে পানের ছিটাগুলো সোজা আজিয়ানের মুখে গিয়ে পড়ল, যেটা অনিমা খেয়াল করেনি। কিন্তু আজিয়ান চোখ বন্ধ করে অনুভব করেছে সেই অনুভূতি। অনিমা আলতো হাতে চুলগুলো ঝেড়েই যাচ্ছে। আজিয়ান উঠে দাঁড়িয়ে অনিমার কাছে গেল। অনিমা চুল ঝাড়ায় ব্যস্ত, তাই খেয়াল করছে না। আজিয়ান অনিমার চুলে হাত দিতেই অনিমা কেঁপে উঠল। পেছনে ঘুরতে চাইলেই আজিয়ান শক্ত গলায় বলল, নড়বে না একদম, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আজিয়ানের এমন শক্ত কণ্ঠ শুনে অনিমা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। আজিয়ান বেশ অনেকখানি চুল হাতে নিয়ে সে চুলে নিজের নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। অনিমা তো পুরো জমে আছে, নড়বে যে সেই শক্তিটুকু যেন নেই ওর মধ্যে। কুর্তি খামছে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজিয়ান চোখ বন্ধ করে নিজের মন মতো চুলের ঘ্রাণ নিয়ে অনিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ভাগ্য ভালো যে আমাদের বিয়ে হয়নি। যেই চোখ ধাঁধানো রূপ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছো, যদি আমাদের বিয়ে হতো তো আজ তোমার কপালে ভীষণ দুঃখ ছিল। আজিয়ানের কথা শুনে অনিমার বন্ধ চোখ জোড়া সাথে সাথে খুলে গেল। চোখ বড় বড় হয়ে গেল ওর। বুকের ভিতরে ধক ধক শব্দটা যেন বাইরে থেকেও শুনতে পাচ্ছে। এই ছেলেটা সবসময় ওর হার্টবিটটা বাড়িয়ে দিয়ে যায় কেন? অনিমার অবস্থাটা বুঝতে পেরে আজিয়ান হেসে বলল, নিচে চলো, ব্রেকফাস্ট করব। আজিয়ান যেতে নিলেই অনিমা বলল, শুনুন। আজিয়ান ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অনিমা নিচের দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, আমার ল্যাপটপটা আনার দরকার ছিল। আজিয়ান মুচকি হেসে অনিমার দিকে তাকিয়ে বলল, ওয়ার্ড্রবে ফার্স্ট ড্রয়ারে আছে। এইটুকু বলেই চলে গেল আজিয়ান। অনিমা একটু অবাক হলো যে কিভাবে আর কখন আনলো, কিন্তু কিছু বলল না। আজিয়ানের পেছন পেছন চলে গেল নিচে। খাটে হালকা হেলান দিয়ে শুয়ে এপাশ ওপাশ করছে রিক। কিছুই ভালো লাগছে না ওর। সকালে আজিয়ানের সাথে কথা বলার পর থেকেই মনটা অস্থির হয়ে আছে ওর। আসলে সকালে সব পার্টি শেষ করে রিক বেরোবে, তখনই আজিয়ানের ফোন এলো। কলটা আজিয়ান ওই বাংলো থেকে বেরিয়ে বেশ অনেক দূরের একটা গ্রাউন্ডে গিয়ে করেছে।
ওর কমন সিমটা ইনসার্ট করে তারপর করেছে। রিক স্ক্রিনে আদ্রিয়ানের নাম্বারটা দেখে বেশ অবাক হলো। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে রিক ফোনটা রিসিভ করে বলল, আজ নিজেই ফোন করলে আমাকে, হার মেনে নিলে নাকি? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, হারবাজিত এখন অনেক দূরের প্রশ্ন। তার আগে আপনি এটা বলুন যে অনেকে পেলেন। রিক দাঁতে দাঁত চেপে বলল। মজা নিচ্ছ? আদ্রিয়ান একটু শব্দ করে হেসেই বলল, মজা? মজা কেন করব? আসলে কি জানেন তো, আপনার জন্য করুণা হয় আমার, সত্যি বলছি। আদ্রিয়ানের কথায় রিক ভ্রু কুঁচকে বলল। কি বলতে চাইছো? আদ্রিয়ান এবার সিরিয়াস হয়ে বলল, আচ্ছা একটা কথা বলুন তো, জীবনে কোনো সিদ্ধান্তটা আপনি নিজে থেকে নিয়েছেন? এই যে রাজনীতি করেন, সেটাতে কি আদৌ আপনার কোনো ইন্টারেস্ট রয়েছে? আপনার বাবার সব কাজে আপনি যাকে সাহায্য করলো, সেগুলো মন থেকে কি সত্যিই সাপোর্ট করেন? রিক খানিকটা চমকে উঠল। ওর নিজের মনেও অনেকবার এই প্রশ্নগুলো উঠতে চাইলেও ও ধামাচাপা দিয়ে রেখেছে। কিন্তু আদ্রিয়ান এসব কেন বলছে? রিককে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল। কি হলো, চুপ করে আছেন কেন? রিক ইতস্তত করে বলল, আমি যা করি নিজের ইচ্ছেতেই করি আর সজ্ঞানই করি। আপনার অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই আমার। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, আমি অ্যাডভাইস দিইনি, কিন্তু আমি কি বলতে চাইছি সেটা আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না বুঝতে চাইবেন। রিক আর কিছু না শুনেই ফোনটা কেটে দিল আর হন হন করে বেরিয়ে এলো ওখান থেকে। আর তারপরই বাড়ি ফিরে ওইসব কথা বলে রুমে চলে এসেছে। অস্থিরতা কিছুতেই কমছে না রিকের। কিছুক্ষণ পর কবির শেখ এসে ওর পাশে বসে বললেন, কি ভাবছো বাবাই? নিজের মামার গলার আওয়াজ পেয়ে চোখ খুলে তাকালো রিক। তারপর উঠে বসে বলল, ভালো লাগছে না কিছু, অস্থির লাগছে। কবির শেখ একটু অবাক হলেন। রিক এমন ভাবে কথা বলছে। উনি অবাক হয়ে বললেন, কিছু কি হয়েছে? রিক অস্থির একটা শ্বাস নিয়ে বলল, কিছু না মামা, একটু একা ছেড়ে দাও। কবির শেখ রিকের কাঁধে হাত রেখে বলল, দেখো বাবাই, জগৎটা এখন আমাদের না, চাইতেও খারাপ হতে হয়। অনেক সময় অনেক কিছু পেতে আমাদের একটু খারাপ হতেই হয়। রিক কবির শেখের দিকে তাকিয়ে বলল, সবকিছু পাওয়া কি খুব জরুরি মামা? কবির শেখ একটু ভ্রু কুঁচকালেন। তারপর কিছু একটা ভেবে নিজেকে স্বাভাবিক করে হেসে বললেন, অনিমাকে ছাড়তে পারবে? রিক কবির শেখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, অর্থাৎ কখনোই না। কবির শেখ হেসে বলল, ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যা আমরা চাইতে পারি না, সেটা পেতে আমাদের খারাপ হতেই হয়, তাই না? রিক মাথা নেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। আর কবির শেখ বাঁকা হাসলেন। উনি জানেন অনিমাই রিকের একমাত্র দুর্বলতা, আর সেটাকে কাজে লাগিয়ে উনি ওনার খেলাটা খেলে যাচ্ছেন। কবির শেখ হেসে নিজের মনেই বললেন, দাবা খেলায় খুব পটু আমি। আমার এক একটা অ্যাটাক সবাইকে কাঁপিয়ে রেখে দেয়। ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি। আমাকে এই খেলায় হারানো তো দাবারও এখনো বাংলাদেশে জন্মায়নি। এদিকে অরমিতার দিন একেবারেই বাজে কাটছে। একে অনিমা টেনশন, আর দুই হলো আশিস আগের মতো আর ফোন করে আর জ্বালায় না ওকে। আগে ফোন করলে বিরক্ত হতো, এখন করে না বলে বিরক্ত হচ্ছে। সত্যি খুব অদ্ভুত। কিন্তু ওর এখন আর এসব সহ্য হচ্ছে না। এই কয়েকদিনে ও বেশ বুঝে গেছে ও আশিসের প্রতি যথেষ্ট দুর্বল। দুর্বল কি, ভালো বেসে ফেলেছে, অথচ এই ছেলের হাবভাব নিয়ে বসে আছে। তাই বিরক্ত হয়ে কল করেই ফেললো আশিসকে। বিছানায় হেলান দিয়ে গেমস খেলছিল আশিস। ফোন বেজে উঠতেই স্ক্রিনে অরমিতার নাম্বারটা দেখে বেশ অবাক হলো ও। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুখে হাসি ফুটে উঠলো ওর। ও জানতো যে এটাই হবে। গলা ছেড়ে একটু সিরিয়াস করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। আরমিতা কিছু না বলে চুপ করে আছে। ওকে চুপ করে থাকতে দেখে আশিস বলল, কিসের হ্যালো? ফোন করে চুপ করে আছেন কেন? আমি তো ডিস্টার্ব করি আপনাকে, তো হঠাৎ করে আমাকে মনে করার কারণ? আরমিতা নিচু কণ্ঠে বলল। আই এম সরি। আশিস ভ্রু কুঁচকে বলল, সরি ফর হোয়াট? আরমিতা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে বলল, সেদিনে ব্যবহারের জন্য আসলে একটু আপসেট ছিলাম তো তাই। আশিস ও আরমিতাকে থামিয়ে দিয়ে বলল, ইট ইজ ওকে। আর কিছু? আরমিতা এবার ওর নিচু গলায় বলল,
আপনার কিছু বলার নেই? আশিস মুচকি হাসলো, তারপর বলল। আর কি বলার থাকবে? আরুমিতা গোমরা মুখ করে বলল। কিচ্ছুই বলার নেই? আশিস এবার একটা নিঃশ্বাস নিয়ে হেসে বলল। আই লাভ ইউ। অরুমিতা কিছু না বলে ফোনটা কেটে দিয়ে হেসে দিল। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর, যেটা এর আগে আর কখনোই হয়নি। একেই হয়তো ভালোবাসার অনুভূতি বলে। আশিসও হাসলো, কারণ আগে যখন এই কথাটা বলতো তখন 100 কথা শুনিয়ে দিত অরুমিতা। তবে আজ কিছু না বলে কেটে দেওয়াটাই অনেক কিছু বলে দিয়েছে ওকে। রাতে খাটে পা ঝুলিয়ে বসে আছে অনিমা, আর আজিয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। কিন্তু এই মুহূর্তে অনিমার মাথায় একটা কথাই ঘুরছে, সেটা হলো আজিয়ান আর রিকের চেহারার মিল। খুব বেশি মিল নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ মিল আছে, যেটা এতদিন ওর মাথায় না আসলেও আজকে সকালে আজিয়ানকে অত গভীরভাবে দেখার পর হঠাৎ করেই মাথায় এলো। কেন তা নিজেও জানে না সে। কিছুক্ষণ পর অনিমা আজিয়ানকে উদ্দেশ্য করে বলল, একটা কথা জিজ্ঞেস করবো? আজিয়ান ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, 100টা করো জান পাখি। অনিমার একটু রাগ হলো। কথায় কথায় জান পাখি ডাকার কি আছে? আজিয়ান কি বোঝে না যে এই নামটা শুনলে অনিমার বুকের মধ্যে গিয়ে একটা ধাক্কা লাগে? তবুও ও নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা, আপনি দেখতে কার মতন হয়েছে? এটা শুনে আজিয়ান সুকুচকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, এটা কেমন প্রশ্ন হলো? আমি দেখতে আমার মতোই হয়েছি। অনিমা একটা শ্বাস ফেলে বলল, না মানে আপনার ফ্যামিলিতে আপনার সাথে কার চেহারা মিল আছে? আজিয়ান অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? বলুন না। আজিয়ান মুচকি হেসে বলল, আমার মায়ের সাথে ওনার আমার চেহারা বেশ মিল। এমন মনে হয় উনি এই চেহারা ফিমেল ভার্সন আর আমি মেল। বলেই হেসে দিল ও। সাথে অনিমাও হেসে দিল, আর মনে মনে ভাবলো অযথাই ভাবছিল ও, একজনের সাথে অন্যজন মানুষের চেহারার মিল থাকতেই পারে, আর ওদের দুজনের তো একেবারেই সামান্য মিল। অনিমা হেসে বলল, তার মানে আপনার মা অনেক সুন্দরী দেখতে। আজ যেন মুচকি হেসে বলল, হ্যাঁ তাই তো, ড্যাড মমে প্রেমে পড়েছিল। অনিমা অবাক হয়ে বলল, লাভ ম্যারেজ? হ্যাঁ, এবার শুয়ে বড় অনেক রাত হয়েছে তো। বলে আজিয়ান আবার ল্যাপটপে চোখ দিল। কিছুক্ষণ ল্যাপটপে ঘাটাঘাটির পর মিস্টার রঞ্জিতের একটা টিম ফটো ভেসে উঠল স্ক্রিনে। ওনার পাশে কবি শেখও আছেন। কবি শেখের ছবিটার দিকে তাকিয়ে ছবিটা জুম করে নিয়ে আজিয়ান বাঁকা হাসলো, আর ভাবলো এত বড় দাবারু হয়েও দাবা খেলার ট্রেক্সলার কাউন্টার অ্যাটাকটা সম্পর্কে জানেন না উনি, যেখানে ব্ল্যাকের রুফ, নাইফ আর বিশপ সব হোয়াইট ক্যাপচার করে ফেলে। হোয়াইট ভাবে সে জিতে যাচ্ছে, কিন্তু ও জানে না যে ও ক্যাপচার করতে পারছে, কারণ ব্ল্যাক ওকে ক্যাপচার করতে দিচ্ছে। এখানেই তো আসল খেলা। জিতেছি জিতেছি ভেবেও শেষে গিয়ে হোয়াইটের কপালে জোটে চেকমেট ভেবে নিজের মনে হাসলো আজিয়ান। বর্ষা ঋতুর বেশ চমৎকার একটা ব্যাপার হলো, সারা রাত বর্ষণ হলে পরে সকালটা বেশ সুন্দর হয়। চারপাশে রোদের উজ্জ্বল মৃদু আলো ঝকঝক করে, গাছপালার সবুজ সবুজ ভাব আরো বৃদ্ধি পায়, ভেজা স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। শহুরে অঞ্চলে সবুজ প্রকৃতির তেমন সাক্ষাৎ না পাওয়া গেলেও আজিয়ানের এই বাড়ির ব্যালকনি দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ চোখে পড়ে। দূরে একটা মাঠ, সবুজ গাছপালা, একটা বিল, খুব চমৎকার একটা পরিবেশ। সকালে ঘুম থেকে উঠে আজিয়ানকে দেখতে পায়নি অনিমা। কোথায় গেছে তাও জানে না ও। এই ব্যালকনিতে দাঁড়িয়ে আশেপাশের সৌন্দর্য দেখছে ও, চোখ বন্ধ করে সকালের এই ফ্রেশ হাওয়া উপভোগ করছে। হঠাৎ পেছন থেকে কারো শব্দ পেয়ে অনিমা পেছনে ঘুরে দেখলো আজিয়ান দুহাতে দুটো কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আজিয়ান অনিমার দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, গুড মর্নিং। অনিমা কফির মগটা হাতে নিয়ে আজিয়ানের দিকে তাকিয়ে বলল, মর্নিং। কোথায় গিয়েছিলেন আপনি? আজিয়ান রেলিং এ হেলান দিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, গার্ডেন এরিয়া ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম একটু, ওখান থেকে এসে জুস খেয়ে একটু রেস্ট করে কফি খেতে ইচ্ছে করলো, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি।
অনিমা কিছু বলল না। কিছুক্ষণ দুজনেই নীরবে কফি খেতে লাগলো। কিছুক্ষণ পর অনিমা বলল, আচ্ছা, আমার তো অফিস যেতে হবে নাকি? আজিয়ান কফির মগের দিকে তাকিয়ে বলল, তোমার বসের সাথে কথা বলে রেখেছি আমি, উনি মেডিকেল গ্রাউন্ডে ছুটি দেখিয়ে দেবেন। অনিমা বেশ অবাক হয়ে বলল, কিন্তু কেন? আজিয়ান ঘুরে রেলিং এ ভর দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুমি তো জানো তোমার এখানে একা থাকাটা বা এখানে একা বেরোনোটা কতটা আনসেফ, তবু এসব বলছো। অনিমা নিচু কণ্ঠে বলল। রিস্ক আপনারও আছে। আজিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। ওরা আমার কিছুই করতে পারবে না। অনিমা ভ্রু কুচকে বলল। আপনি এতটা শিওর কি করে? আজিয়ান মগটা ওখানকার টুলের উপর রেখে অনিমার দিকে তাকিয়ে বলল। ভরসা নেই আমার উপর। অনিমা একটা শ্বাস নিয়ে মগটা রেখে বলল। আপনার উপর থাকলেও ওদের উপর নেই, একদমই নেই। দে ক্যান ডু এনিথিং। আজিয়ান অনিমার দুই বাহু ধরে বলল। কিচ্ছু হবে না, আমার উপর একটু ভরসা রাখো, আই প্রমিস আমার কিছুই হবে না। বাট এই বাড়ি থেকে আমার পারমিশন ছাড়া বেরোবে না, ওকে? অনিমা মাথা নাড়ালো। আজিয়ান হেসে অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর অনিমা আজিয়ানের পিঠে আলতো করে হাত রেখে চোখ বন্ধ করে আজিয়ানের হার্টবিটটা শুনতে লাগলো। কাল রাত থেকে রিক ওর মামার বলা কথাগুলোই ভাবছে। কবি শেখ ঠিকই বলেছেন, অনিমাকে পেতে হলে ওকে খারাপ তো হতেই হবে। ও অনিমাকে হারাতে পারবে না। অনিমাকে পেতে ওকে যা যা করতে হয় ও করবে, যত খারাপ হতে হয় হবে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ও পাশ থেকে ফোন তুলে ও লোকদের ফোন করলো। ফোন রিসিভ করতেই বলল। আজ আদ্রিয়ান আবরার জোহেরকে কিডন্যাপ করে আমাদের ওই সিক্রেট গোডাউনে নিয়ে আয়। ও পাশ থেকে লোকটা বলল। ভাই মেরে দেব? আরে না, যা বলছি শোন। এরপর রিক লোকটাকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে বলল। আদ্রিয়ান আবরার, এবার তো তোমাকে অনিকে আমায় দিতেই হবে। একটা রিয়েলিটি শোতে গেস্ট হিসেবে গিয়েছিল আজিয়ান। শো এর শুটিং কমপ্লিট করে সবে বেরোতে যাবে, তখনই বাইরে তাকিয়ে ও কিছু একটা ভাবলো। তারপর গার্ডদের দিকে তাকিয়ে ওদের চলে যেতে বলল। ওর গার্ডরা আরেকটু অবাক হলেও কিছু না বলেই চলে গেল। আজিয়ান বাঁকা হেসে বেরিয়ে গিয়ে ওর গাড়ির দরজা খুলতে নিলেই ওর পাশে একটা গাড়ি এসে থামলো। আর সেই গাড়িতে থেকে কিছু কালো পোশাক আর মাস্ক পরা লোক এসে ওকে ঘিরে ধরলো চারপাশ দিয়ে। আজিয়ান ভ্রু কুঁচকে তাকালো ওদের দিকে। সকলের হাতেই গান। আজিয়ান সবাইকে একবার স্ক্যান করে বলল। কি চাই, অটোগ্রাফ নাকি সেলফি? আজিয়ানের প্রশ্ন শুনে ওরা সবাই হাসলো। তারপর আজিয়ানের মাথায় গান তাক করে বলল। আপনার জান। আজিয়ান আজিয়ান হালকা পিছিয়ে গানটার দিকে তাকিয়ে বলল। সরি ভাই, সেটা আমার হাতে নেই, ওপরওয়ালার হাতে, ওনার কাছে চেয়ে নিন, দিলেও দিতে পারে। আজিয়ানের দিকে গান তাক করে থাকা লোকটি শক্ত কণ্ঠে বলল। বেশি কথা না বলে গাড়িতে উঠুন। আজিয়ান একবার মুচকি হেসে বলল। আরে ভাই, আমার কাছে গাড়ি আছে তো, আর গাড়িতে পেট্রোল যথেষ্ট পরিমাণ আছে, তবু লিফট দিয়ে যাওয়ার জন্য থ্যাঙ্কস। পাশের লোকটা এবার হুঙ্কার দিয়ে বলল। ও মজা করছে আমাদের সাথে? ভালোই ভালোই গাড়িতে ওঠো, নাইলে এখানে শুট করে দেবো। আজিয়ান সেই লোকটার দিকে তাকিয়ে গলা ঝেড়ে বলল। আরে উঠছি উঠছি, এত রেগে যাচ্ছেন কেন? আর এই গানটা তো নামান আগে লাগে তো। লোকটা আজিয়ানের মাথায় গান ঠেকিয়ে বলল। চলো ওঠা। আজিয়ান চুপচাপ গাড়িতে উঠে বসলো। সাথে সাথে লোকগুলো গাড়িতে উঠে বসলো। আজিয়ানের দুপাশে দুজন, পেছনে তিনজন, আর ফ্রন্ট সিট আর ড্রাইভিং সিটে দুজন। আশেপাশের বেশ অনেকেই দেখলো আজিয়ানের কিডন্যাপ হতে। গাড়ি স্টার্ট হতে পাশের দুটি লোক আজিয়ানের হাত বাঁধতে শুরু করলেই আজিয়ান হকচকিয়ে বলল।